আসিয়ানের সঙ্গে কাজ করার অঙ্গীকার, ক্ষমতাচ্যুত সূচিকে সন্ত্রাসী আখ্যা। ভারতীয় ভ্যারিয়েন্টের দাপটে কাবু চীন সহ বিভিন্ন দেশ। ভারতের উত্তরপ্রদেশ ও কেরালায় ফের লকডাউন। মালয়েশিয়ায় বিধিনিষেধের কবলে কর্মহীন বহু প্রবাসী বাংলাদেশি। এবং ভারতের উচ্চ আদালতে গড়ালো পেগাসাস কেলেঙ্কারি, সরকারের কাছে ফোনে আড়ি পাতার ব্যাখ্যা দাবি। সেবা সাময়িক বন্ধ নির্মাতা প্রতিষ্ঠান এনএসওর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহ সংক্রমণে টালমাটাল বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনার সংক্রমণ এবং মৃতের সংখ্যা। নতুন করে পরিস্থিতির অবনতি হচ্ছে অস্ট্রেলিয়া, জাপান, চীন, ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে। পরিস্থিতি সামাল দিতে নতুন করে লকডাউন জোরদার করার ঘোষণা দিয়েছে দেশটির কয়েকটি দেশের সরকার। ভারতীয় ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবে আবারও বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি অবনতির দিকে। মহামারীর শুরু থেকে সবচেয়ে ভালো অবস্থানে থাকা অস্ট্রেলিয়ায় গেল মাসে সংক্রমণ রেকর্ড ছাড়িয়েছে। রোববার দেশটির নিউ সাউথ ওয়েলসে নতুন করে প্রায় 250 রোগী শনাক্ত করা হয়েছে। নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডে 5 সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। একই সাথে অস্ট্রেলিয়ার 80% মানুষকে কোভিড টিকার আওতায় আনার পর সীমান্ত খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভারতের করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। করোনার আগ্রাসনের নতুন কেন্দ্রবিন্দু এখন কেরালা। রাজ্যটিতে শনাক্তের হার 37% ছাড়িয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় 1 সপ্তাহে লকডাউন দেওয়া হয়েছে। একই সাথে দেশটির উত্তরপ্রদেশেও 7 দিনের লকডাউন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে পাকিস্তানের করাচিতে চলছে আংশিক লকডাউন। সবশেষ 24 ঘন্টায় দেশটিতে নতুন করে 86 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 14 জনই করাচির বাসিন্দা। অন্যদিকে জাপানে করোনায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে গেল 3 দিনে সর্বোচ্চ 12,300-ও বেশি রোগী। এদিকে আবারও চীনে প্রকট হচ্ছে করোনা। দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে রয়টার্স জানায়, রোববার দেশটিতে নতুন করে 75 জন শনাক্ত হয়েছে। জিনিয়া শেখ, সময় সংবাদ। মালয়েশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা 11 লাখ ছাড়িয়েছে। মারা গেছেন 9,000-এরও বেশি মানুষ। প্রতিদিন মৃত্যু আতঙ্কের সঙ্গে লড়তে হচ্ছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। এছাড়া ব্যবসা ও কর্মহীন হয়ে জীবনযাপনের কঠিন সংকটের মুখোমুখি কম বেশি সবাই। দেউলিয়া হয়ে মালয়েশিয়া ছাড়ছেন অনেকে। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। করোনা মহামারী এখনও বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াও এর ব্যতিক্রম নয়। করোনা নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে চলছে রাজনৈতিক অস্থিরতা। তার মধ্যেই দেশটিতে মহামারী করোনা ভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা প্রতিদিনই রেকর্ড ভাঙছে। সেই সঙ্গে বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। করোনার ভয়াল থাবায় বাংলাদেশ কমিউনিটিতেও মারা যাচ্ছেন অনেকে। মালয়েশিয়া বর্তমানে মৃত্যুর সংখ্যা অনেক বেশি, এবং কি আমাদের অনেক বাংলাদেশীয় মৃত্যু এই করোনাতে অনেক মারা গেছে। এখন বেশিরভাগ লোকজনেই কাজ কাম নাই, অনেক কিছু নাই, তারা এখন বাড়ি ঘরে যাওয়ার চিন্তা ভাবনাই বেশি। গত 1.5 বছর যাবৎ লকডাউনের কারণে প্রবাসীরা অনেক কষ্টের ভিতরে আছে, কাজ কাম হারায় তারা বাসায় বসে আছে। মালয়েশিয়াতে যারা বসবাস করছে, বাংলাদেশি যারা আছি আমরা, তাদের খুবই খাদ্য সংকটপন্ন, আমাদের চলাফেরার অবস্থা বেশি একটা ভালো না। মহামারীতে বিগত 1.5 বছরে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেক প্রবাসী ব্যবসায়ী। যারা টিকে থাকার চেষ্টা করছেন তারাও বিপুল দেনায় রয়েছেন। দোকান ভাড়াসহ অন্যান্য খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই ব্যবসা গুটিয়ে ফিরছেন দেশে। যারা ব্যবসায়ী আছে আমাদের বাংলাদেশি এবং অন্যান্য ব্যবসায়ী যারা আছে, অনেক কঠিন সময় পার করছে। অনেক লোকজন বর্তমানে পুরা জানেন তো ব্যবসা বাণিজ্য থুইয়া দেউলিয়া হয়ে গেছে। এদিকে সংক্রমণ বাড়ায় দেশটির হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, দেখা দিয়েছে শয্যা সংকটও। দেশটিতে করোনা মোকাবেলায় জোরদার করা হয়েছে টিকাদান কর্মসূচি। প্রতিদিন গড়ে 5 থেকে 5.5 লাখ মানুষকে দেয়া হচ্ছে ভ্যাকসিন। দিন যতই যাচ্ছে মালয়েশিয়ার করোনা পরিস্থিতি ততই খারাপের দিকে ধাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে পাহাড়সম মানসিক চাপ নিয়ে প্রবাসীদের এখন একটাই প্রশ্ন, কখন থামবে এই অদৃশ্য প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। করোনার তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির মধ্যেই ভারতের পাঞ্জাবে সব স্কুল খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোভিড নিয়ম মেনে ক্লাস শুরু হবে বলে ওই নির্দেশনায় জানানো হয়। এই মুহূর্তে রাজ্যটিতে করোনার প্রকোপ কম থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্ষমতাসীন কংগ্রেস সরকার। তবে পাঞ্জাবে এমন সিদ্ধান্ত এলেও সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নতুন নির্দেশনা জারি করেছে দিল্লি সরকার। ভারতের উচ্চ আদালতে গড়িয়েছে পেগাসাস কেলেঙ্কারি। বিরোধী রাজনীতিক, মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের ফোনে আড়ি পাতার ঘটনায় সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের কথা হয়েছে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন আদালত। অন্যদিকে সমালোচনার মুখে বিভিন্ন দেশের সরকার অর্থাৎ নিজেদের গ্রাহককে পেগাসাসের সেবা সাময়িক বন্ধ করার দাবি করেছে ইসরায়েলের স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এনএসও। বিরোধী নেতাদের ফোনে আড়ি পাতার ঘটনা খুব নতুন কিছু না হলেও পেগাসাস স্পাইওয়্যার দিয়ে বিশ্বের 50,000 সরকার প্রধান, বিরোধী রাজনীতিক, সাংবাদিক, মানবাধিকার কর্মীর উপর নজরদারির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। অভিযোগের তীর ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান এনএসওর দিকে। এনএসও পেগাসাসের নির্মাতা হলেও এই অপরাধের সঙ্গে তারা জড়িত নয় বলে দাবি করেছে। তবে তুমুল সমালোচনার মুখে প্রতিষ্ঠানটি জানিয়েছে বিশ্বের বেশ কিছু সরকারকে আপাতত এই সেবা দেয়া থেকে বিরত রয়েছে তারা। অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি তাদের। এনএসও জানিয়েছে বিশ্বের 40টি দেশে তাদের মোট গ্রাহকের সংখ্যা 60। শুধুমাত্র গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী ও সামরিক বাহিনী পেগাসাসের একমাত্র ব্যবহারকারী বলেও দাবি তাদের। বিরোধী রাজনীতিক, মানবাধিকার কর্মীরা নয়, বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে এই পেগাসাস অ্যাপ ব্যবহারের জন্যই বিভিন্ন দেশের সঙ্গে তাদের চুক্তি বলে জানিয়েছে এনএসও। শুধু এনএসও নয়, তোপের মুখে খোদ ইসরায়েল সরকারও, যদিও এরই মধ্যে এনএসওর বিরুদ্ধে তদন্ত শুরুর দাবি নাফতালি বেনেট সরকারের। এদিকে ভারতের বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ অসংখ্য সাংবাদিক ও মানবাধিকার কর্মীর ফোনে আড়ি পাতার ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছেন প্রবীণ সাংবাদিক এন রাম, সিপিএম নেতা জন ব্রিটাস ও আইনজীবী এমএল শর্মা। সরকারের কাছে পেগাসাস কাণ্ডের বিষয়ে জবাবদিহিতা চেয়ে দেশটির সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়েছে। পেগাসাস স্পাইওয়্যার কখন কেনা হয়েছিল, কেন কেনা হয়েছিল এবং কিভাবে এটি ব্যবহার করা হয়েছিল তা স্পষ্ট করার জন্য কেন্দ্র সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে। ওমর ইনান, সময় সংবাদ। করোনার টিকা বিক্রি করে রেকর্ড মুনাফা করছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে পূর্বাভাসের চেয়ে যেমন বেড়েছে টিকার বিক্রি, তেমনি বেড়েছে টিকা বিক্রি করে আয়। টিকা বিক্রি করে ফাইজার আর মডার্না মুনাফা করলেও অ্যাস্ট্রাজেনেকা আর জনসন অ্যান্ড জনসন জানিয়েছে মহামারী চলাকালে মুনাফার চিন্তা করবেন না তারা। চলতি বছরের প্রথম প্রান্তিকে টিকা থেকে $1,130 কোটি মুনাফা করেছে নিউ ইয়র্কের ফাইজার। জার্মানির কোম্পানি বায়োনটেকের সাথে যৌথ উদ্যোগে টিকা তৈরি করেছেন তারা। গেল সপ্তাহে পূর্বাভাস দিয়েছে চলতি বছর $3,350 কোটি টিকা বিক্রি করবেন তারা, যেখানে আগে পূর্বাভাস ছিল $2,600 কোটি টিকা বিক্রি করার। এই দুই কোম্পানি নতুন ডেল্টা ভ্যারিয়েন্টে কার্যকর ভূমিকা রাখতে টিকা তৈরি করছে। এই টিকা চলতি মাসেই মানুষের দেহে প্রয়োগ করা হবে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ফাইজারের টিকা বিক্রি 86% বেড়েছে। তবে বুস্টার টিকা দেয়া হোক বা না হোক 2021 সালে আগের চেয়ে অনেক বেশি বিক্রি বাড়বে ফাইজারের। এবছর 300 কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত সংস্থাটি 100 কোটি ডোজ টিকা বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করেছে। গত সপ্তাহে জনসন অ্যান্ড জনসন জানিয়েছে এবছর $250 কোটি কোভিড প্রতিরোধী টিকা বিক্রি করবে তারা। একই সময়ে মডার্নার পূর্বাভাস ছিল $1,920 কোটি টিকা বিক্রির। ভ্যাকসিন ভাগ্যই বদলে দিয়েছে মডার্নার। 2010 সালে প্রতিষ্ঠিত এ বায়োটেক ফার্ম 2021 সালের প্রথম প্রান্তিকে প্রথম মুনাফার মুখ দেখেছে, কারণ এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির $170 কোটি করোনার টিকা বিক্রি হয়েছে। এদিকে ইউরোপ আর যুক্তরাষ্ট্রে 2 ডোজ করোনার টিকা $30 করে বিক্রি করছে ফাইজার, যেখানে ব্রিটিশ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা আর যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসন বলছে মহামারী চলাকালীন সময়ে টিকা বিক্রিতে কোনো মুনাফা করবে না তারা। অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজ টিকার দাম রাখছে $4.5 থেকে $10। জনসন অ্যান্ড জনসন যুক্তরাষ্ট্রের জন্য একটি ডোজের দাম রাখছে $10। এরপরও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আর অ্যাস্ট্রাজেনেকা টিকা বিক্রি করে বছরের প্রথমার্ধেই $120 কোটি আয় করেছে। গবেষণা বলছে সারা বিশ্বের মাত্র 14.4% মানুষ করোনার টিকা নিয়েছে, 28% মানুষ করোনার টিকার প্রথম ডোজ নিয়েছে। সারা বিশ্বে দেওয়া হয়েছে 400 কোটি ডোজ ভ্যাকসিন, সেখানে নিম্ন আয়ের দেশগুলোর মাত্র 1% মানুষ করোনার টিকার প্রথম ডোজ নিয়েছে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। যুক্তরাজ্যে টিকাদান কর্মসূচিতে গতি আনতে লন্ডনে শুরু হয়েছে ব্যতিক্রমী আয়োজন।
শনিবার পূর্ব লন্ডনে আয়োজন করা হয় 5 দিনব্যাপী ভ্যাকসিন মিউজিক ফেস্টিভ্যাল। স্থানীয় পার্কে আয়োজিত এ উৎসবে করোনা টিকার নানা দিক তুলে ধরার পাশাপাশি রয়েছে লাইভ মিউজিক, বিনামূল্যে খাবার সুবিধা। সংশ্লিষ্টরা বলছেন, করোনা টিকা গ্রহণে মানুষের আগ্রহ তৈরিতে ভূমিকা রাখছে এ আয়োজন। বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় যুক্তরাজ্য জুড়ে চলছে ব্যাপক আকারে টিকাদান কর্মসূচি। ভ্যাকসিন প্রয়োগে গতি বাড়াতে দেশটিতে নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। করোনা নিয়ে সাধারণ মানুষের ভুল ভাঙাতে পূর্ব লন্ডনে শুরু হয়েছে ব্যতিক্রমী এক আয়োজন। স্থানীয় পার্কে আয়োজন করা হয়েছে ভ্যাকসিন মিউজিক ফেস্টিভ্যাল। 4 দিনব্যাপী এই আয়োজনে সরাসরি গান উপভোগের পাশাপাশি থাকছে বিনামূল্যে খাবারের ব্যবস্থা। গান শোনার পাশাপাশি ইচ্ছা করলে এখানেই দেয়া যাবে করোনার টিকা। ভ্যাকসিন গ্রহণের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ কাজের চাপের কারণে টিকা দেওয়ার সুযোগ হয়নি। এখানে এসে খুব সহজেই টিকা দিতে পারলাম। সত্যিই এটি একটি দারুণ উদ্যোগ। টিকা দেওয়ার জন্য আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগছে না। 2 বছর একটা কঠিন সময় পার করেছি আমরা। এখন একটি বিনোদনের দরকার। পরিবার নিয়ে ঘুরতে এসেছি এখানে। সত্যি এই উদ্যোগ প্রশংসনীয়। আয়োজকরা বলছেন, সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন গ্রহণের আগ্রহ তৈরি ও ভীতি দূর করাই এই উৎসবের প্রধান উদ্দেশ্য। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, ন্যাশনাল হেলথ সার্ভিসের যৌথ উদ্যোগে আমাদের এই উৎসব সাধারণ মানুষকে ভ্যাকসিন গ্রহণে উৎসাহ তৈরি করছি। স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরি করা হচ্ছে। যারা আসছেন তাদের খুব সহজেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের সরকারি হিসেব মতে এখন পর্যন্ত 18 বছরের বেশি মানুষের 72%কে 2 ডোজের টিকার আওতায় আনা হয়েছে। তবে দেশটির তরুণ প্রজন্মকে এখনও ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়নি। আর এ নিয়েই দুশ্চিন্তায় ব্রিটিশ সরকার। তাদেরকে টিকার আওতায় আনতেই নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। করোনার মধ্যে আবারও দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শনিবার তার স্ত্রী ক্যারি জনসন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানান। এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। গেল বছরের শুরুতে তাদের প্রথম সন্তান জন্মগ্রহণ করে। চলতি বছরের শুরুতে দীর্ঘদিনের বান্ধবী ক্যারিকে বিয়ে করেন বরিস জনসন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শুরু হয়েছে এক ব্যতিক্রমী নৌকা বাইচ প্রতিযোগিতা। ব্যতিক্রমী এই অর্থে, কারণ এখানে বসে নয়, নৌকা বাইতে হবে দাঁড়িয়ে। প্রতি বছর হাজারো মানুষের অংশগ্রহণে স্ট্যান্ড আপ প্যাডেল বোর্ডিং নামের এই ফেস্টিভ্যালের আয়োজন হয়ে থাকলেও করোনা মহামারীর কারণে এবার সীমিত পরিসরে প্রতিযোগিতা আয়োজনের কথা জানায় কর্তৃপক্ষ। স্ট্যান্ড আপ প্যাডেল বোর্ডিং ফেস্টিভ্যাল বা এসইউপি দাঁড়িয়ে নৌকা বাওয়ার এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। ফেস্টিভ্যালটিতে নানা রঙের বাহারি পোশাক পরার পাশাপাশি বিভিন্ন কাল্পনিক চরিত্রের সাজে সেজে এতে অংশ নেন প্রতিযোগীরা। সেই সঙ্গে এটি উপভোগে জড়ো হন কয়েকশো মানুষ। এ সময় দাঁড়িয়ে নৌকা বেয়ে হ্রদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যান প্রতিযোগীরা। এদিকে করোনা মহামারীর মধ্যেও দীর্ঘদিন পর এমন আয়োজনে খুশি সেখানকার প্রতিযোগী ও স্থানীয়রা। পুরো আয়োজনটি এক কথায় চমৎকার। এটি এমন একটি জায়গা, আপনি এখানকার এক একটি প্রান্ত থেকে এক এক ধরনের দৃশ্য উপভোগ করতে পারবেন। এটি সত্যিই অসাধারণ একটি ফেস্টিভ্যাল। আমরা দ্বিতীয়বারের মতো এতে অংশগ্রহণ করলাম। সব মিলিয়ে খুবই ভালো লাগছে। উৎসবটিতে প্রতি বছর হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে থাকলেও এবার করোনার কারণে আয়োজন ছিল সীমিত। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ে।